দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। মহাকাশে দেশের প্রথম ন্যানো স্যাটেলাইট ব্র্যাক অন্বেষার যাত্রা, ব্যবহার হবে শিক্ষা ও কৃষি গবেষণায়। গুম খুনে সরকারের জড়িত থাকার প্রসঙ্গ অবান্তর বলছে মানবাধিকার কমিশন, খতিয়ে দেখার আহ্বান আশোকের। রাজধানীর বনানীতে ধর্ষণ মামলায় 4 দিনের রিমান্ডে ইভান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার। অ্যাকর্ডের মেয়াদ বাড়ায় খুশি পোশাক শ্রমিক নেতারা, সিদ্ধান্ত চাপিয়ে না দেওয়ার আহ্বান বিজিএমইএর। দেশের প্রথম ন্যানো স্যাটেলাইট ব্র্যাক অন্বেষা মহাকাশে যাত্রা শুরু করলো আজ। বাংলাদেশ সময় বিকাল 3:10 আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এটি কক্ষপথে পাঠানো হয়। স্যাটেলাইটটি শিক্ষা, কৃষি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সহ নানা গবেষণা কাজে ব্যবহার করা হবে। ঘড়ির কাঁটায় তখন বিকাল 3:10। এভাবেই ন্যানো স্যাটেলাইটের জগতে প্রবেশ করল বাংলাদেশ। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কক্ষপথে যাত্রা শুরু করলো ব্র্যাক অন্বেষা। সফলতার আনন্দ ছুঁয়ে গেল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উপস্থিত সবার মাঝে। ন্যানো স্যাটেলাইট পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে অবস্থান করবে। পৃথিবীর চারপাশে ঘুরতে সময় নেবে 90 মিনিট। বাংলাদেশের উপর দিয়ে দিনে 4 থেকে 6 বার উড়ে যাবে ব্র্যাক অন্বেষা। এই স্যাটেলাইট থেকে পাঠানো তথ্য ও ছবি কৃষি ও প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণায় ব্যবহার করা হবে। এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা কৃষি সহ বিভিন্ন বিষয়ে গবেষণা করতে পারব। এছাড়াও দুর্যোগকালীন মুহূর্তে জরুরি ন্যানো স্যাটেলাইটের মাধ্যমে 42% মানুষের বয়স 24 বছরের নিচে। These are the people who will take this nation to the next stage of development. এবছরই দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 মহাকাশে যাত্রা করবে। তার আগেই মহাকাশে দেশের পতাকা তুলে ধরল ব্র্যাক অন্বেষা। শিগগিরই আমরা নিজেদের পূর্ণাঙ্গ স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 মহাকাশে পাঠাবো। ন্যানো স্যাটেলাইট ব্র্যাক অন্বেষা এবং বঙ্গবন্ধু মহাকাশে একই রকম ভাবে কাজ করবে। ন্যানো স্যাটেলাইটের এই অভিজ্ঞতা আমাদের অনেক কাজে লাগবে। একটা স্যাটেলাইট আমরা লঞ্চ করব এবং ওই স্যাটেলাইট হওয়ার পরে আমি বলবো যে আমাদের অনেক কিছু জিনিস কিন্তু সহজ হয়ে যাবে। এখনকার জগতে ন্যানো টেকনোলজি হলো নাম্বার 1, তো সেটা ব্র্যাকের ছেলেমেয়েরা করে দেখিয়েছে। জাপান থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন ব্র্যাক অন্বেষার 3 কারিগর অন্তরা, কাফি ও মনোয়ার। 4 বছরের মধ্যে আমরা সিউল আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে গুম ও গুপ্ত হত্যার ঘটনা ঘটছে, তবে তা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের মতো ভয়াবহ নয় বলে মনে করে জাতীয় মানবাধিকার কমিশন। গুম খুনের সাথে সরকারের সংশ্লিষ্টতার বিষয়টিও নাকচ করেছেন সংস্থাটির চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। অভিযোগগুলো খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজা। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করেছে 2013 সাল থেকে শত শত মানুষকে বেআইনিভাবে আটক করে গোপন স্থানে লুকিয়ে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। 2016 সালে অন্তত 90 জন এবং চলতি বছরের প্রথম 5 মাসে নিখোঁজ হয়েছে 48 জন। এর মধ্যে অন্তত 21 জনকে হত্যা করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন বলছে বাংলাদেশে গুম খুনের ঘটনা ঘটছে, তবে হিউম্যান রাইটস ওয়াচ যেভাবে বলছে তা সঠিক নয়। আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে সরকার গুম খুনের ঘটনা ঘটাচ্ছে, এমন অভিযোগও নাকচ করেন সংস্থাটির চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। অনেক সময় রাষ্ট্র সে দায়িত্বটি সঠিকভাবে তার বাহিনীর দ্বারা তারা সঠিকভাবে পালন করতে ব্যর্থ হচ্ছে, যার কারণে এই জাতীয় ঘটনা দিন দিন ক্রমান্বয়ে বেড়ে আসছে। তাদের তথ্য মতেই তারা বলেছে যে 2016 সালে 90টি গুম হয়েছে। সেটা হচ্ছে তারা বিভিন্ন কাগজ সংগ্রহ করেছে। এটা গুম হতে পারে, নিখোঁজ হতে পারে এবং বিভিন্নভাবে হতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা হতে পারে, আইন শৃঙ্খলা বাহিনীর সাধারণ মানুষ তাদের ব্যক্তিগত শত্রুতার কারণে তা হতে পারে। তো সেইটাকে ইনডিসক্রিমিনেটলি বলা যায় না। তবে মানবাধিকার কর্মী শিপা হাফিজার মতে এ ধরনের অভিযোগকে উড়িয়ে না দিয়ে সরকারের উচিত বিষয়টি খতিয়ে দেখা। যেহেতু এটা আমরা শুনতে পাচ্ছি, আমরা মনে করি এইটার একটা প্রতিকার হওয়া উচিত। সরকারেরই দায়িত্ব এটা খতিয়ে দেখা এবং আমাদের জানান দেয়া
যে আসলে কেন তারা এটা বলছেন। আইন শৃঙ্খলা বাহিনীকেও গুপ্ত হত্যার ক্ষেত্রে ঢালাও মন্তব্য করা থেকে সরে আসা উচিত বলে মনে করেন এই মানবাধিকার কর্মী। আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা সুলতানা জাহান মিতু, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। লেখক ফরহাদ মজহার অপহরণ এবং হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন এই ষড়যন্ত্রেরই অংশ বলে মনে করেন তিনি। এদিকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আপত্তি তুলে নেয় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজের পাশে একটি ওভারব্রিজ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারকে দেশে বিদেশে বিব্রত পরিস্থিতিতে ফেলতেই লেখক ফরহাদ মাঝারকে অপহরণ করা হয়। চলমান সদস্য সংগ্রহ অভিযানে দলে জামায়াত শিবিরের অনুপ্রবেশ ঠেক সম্পাদক। আজকে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের একটা চক্রান্ত চলছে। এদিকে সকালে কুষ্টিয়ায় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি জামায়াত তাদের বিদেশি প্রভুদের নির্দেশে দেশের উন্নয়নকে ব্যাহত করার চেষ্টা করছে। আর প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ অভিযোগ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের দেয়া তথ্যের ভিত্তিতে হিউম্যান রাইটস ওয়াচ মন গড়া প্রতিবেদন তৈরি করেছে। পরিকল্পিতভাবে তাদের বিদেশি প্রভুর নির্দেশে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য প্রত্যেকটা উন্নয়ন কর্মকাণ্ডে তারা বাধা সৃষ্টি করে নানান ধরনের অজুহাত খাড়া করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বিবৃতি দেন, সেই বিবৃতি আর হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি প্রায় এক এবং অভিন্ন। আসলে হিউম্যান রাইটস ওয়াচ হচ্ছে একটি ভাড়াটে সংগঠন। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের উপর থেকে আপত্তি প্রত্যাহার করায় ইউনেস্কোকে ধন্যবাদ জানান আওয়ামী লীগ নেতারা। নাদিয়া তাবাসসুম, দীপ্ত, বার্তা কক্ষ। বিদেশিরা যাই বলুক, বিএনপির অবস্থান রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিপক্ষে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তিনি আরও বলেন, সুন্দরবন ধ্বংস করতে ভারত বাংলাদেশ সরকারকে দিয়ে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করাচ্ছে। রিজভী বলেন, বাংলাদেশে আটক ও গুম বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন সঠিক। জাতীয় সংসদ ক্ষমতাসীনদের বিচিত্র অনুষ্ঠানে পরিণত হয়েছে দাবি করে রিজভী বলেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে না। হাসিনার মতো একজন দাস, একজন গোলাম সরকারকে দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে এই বিদ্যুৎ কেন্দ্র বসাচ্ছে, কারণ সুন্দরবন নষ্ট করবে। তারপর আন্তর্জাতিক সংস্থা কে কি বলল এটা বলার বিষয় নাই। আমরা আজও প্রতিবাদ করি। হিউম্যান রাইটস ওয়াচ যে প্রতিবেদন প্রকাশ করেছেন সঠিক, প্রকৃত অবস্থা আরো ভয়াবহ, আরো ভয়ঙ্কর। রাজধানীর বনানীতে ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাহাউদ্দিন ইভানকে 4 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। দুপুরে পুলিশ ইভানের 7 দিনের রিমান্ড চাইলে ঢাকা মহানগর হাকিম 4 দিন মঞ্জুর করে। এর আগে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে ধর্ষণের কথা স্বীকার করে ইভান। সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি জানান, গতকাল বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগী ইভানের খালার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুফতি মাহমুদ খান বলেন, ইভানকে গ্রেপ্তারে তার বাবা তথ্য দিয়ে সহায়তা করেছেন। তবে আপত্তিকর ভিডিওগুলো এখন উদ্ধার করা সম্ভব হয় নাই। 2005 সাল থেকেই ইভান মাদকাসক্ত বলে জানিয়েছেন তার বাবা। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সে যে অভিযোগ আসছে সেই অভিযোগের সত্যতা সে স্বীকার করেছে আমাদের কাছে। মেয়েটাকে বিভিন্ন রকম হুমকি দিচ্ছিল যে তার কাছে কিছু আপত্তিকর ভিডিও আছে। তাকে জিজ্ঞাসাবাদ পরবর্তীতে তার যে সকল ঠিকানা আমরা পেয়েছি সেখানে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে ইতিমধ্যেই, বাট ভিডিওটি আসলে উদ্ধার করা এখনো সম্ভবপর হয়নি। বাংলাদেশে অ্যাকর্ডের কার্যক্রমের মেয়াদ 3 বছর বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পোশাক শ্রমিক নেতারা। তবে বিজিএমইএ বলছে, আগামী বছরের মধ্যে সব কারখানার সংস্কার শেষ হবে, তাই অ্যাকর্ডের থাকার কোনো প্রয়োজন নাই। এছাড়া একতরফাভাবে এই সিদ্ধান্ত চাপিয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। 2013 সালে সাভারের রানা প্লাজা ধসে 1136 জন শ্রমিক মারা যায়। দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই শিল্প দুর্ঘটনায় আহত হয় আরো কয়েক হাজার শ্রমিক। এই দুর্ঘটনার পর বাংলাদেশের পোশাক কারখানা ভবনের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে গঠিত হয় ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড। 5 বছরের জন্য সই হওয়া চুক্তি অনুসারে যার মেয়াদ শেষ হওয়ার কথা আগামী বছরের মে মাসে।
তবে সম্প্রতি 2021 সাল পর্যন্ত তাদের কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাকর্ড। এর ফলে আরও 3 বছর পরিদর্শনের আওতায় থাকা 1600 কারখানা ভবনের নিরাপত্তা দেখভাল করবে ইউরোপীয় ক্রেতারা। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। ফায়ার, বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচারের যে ইয়েগুলা, তো যেহেতু এই বিষয়গুলো আমাদের ভালোভাবে হয়েছেই করতেছে, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যদি আরও বিষয়গুলোই হয়ে থাকে, সেটা মালিক শ্রমিক একসাথে মিলেমিশে কাজ করবে কারখানায়। এখানে শুধুই শ্রমিকের অধিকারের বিষয় না, সেখানে উৎপাদন, তাদের সুবিধা অসুবিধা সব বিষয় মিলেই ঐক্যবদ্ধভাবে কাজ করার একটা জায়গা। আশা করি যে এটা সবাই আমরা ইতিবাচকভাবে নেই। তবে বিজিএমইএ এর সভাপতি বলছেন, আগামী বছরের মধ্যেই অ্যাকর্ডের আওতায় থাকা প্রায় সব কারখানার সংস্কার কাজ শেষ হবে, তাই তাদের থাকার কোনো প্রয়োজন নাই। অ্যাকর্ডেরই ভাষ্য যে 2018 মের মধ্যে তাদের 94% কাজ হয়ে যাবে। 94% কাজ হয়ে গেলে তারপরে 3 বছরের জন্য এক্সটেনশন এবং আরো 12 মাসের জন্য যদি পরে প্রয়োজন হয়, কি কারণে? অ্যাকর্ড ভার্সন 2 যেটা তারা সিগনেচার করছে, সেখানে বলছে তারা লেবার ইস্যু দেখবে। লেবার ইস্যু দেখার জন্য আমার লেবার ডিপার্টমেন্ট আছে, লেবার মিনিস্ট্রি আছে, তাহলে আমার সরকার কোথায় থাকে? এরই মধ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অ্যাকর্ডের উচিত ছিল বাংলাদেশ সরকার সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে নিচ্ছি একটা বিরতি, এরপর অন্যান্য সংবাদের সাথে